हेलो फ्रेंड्स, वेलकाम एवरीवन टू এসএসসিই কম্পিটিশন সাকসেস ইউটিউব চ্যানেল। তো এর আগে আমরা কি করেছি, এর আগে আমরা কিন্তু পার্ট 1 যে মোস্ট সাজেস্টিভ যে আমরা সিরিজটা চালাচ্ছি, তো তাতে আমরা 25টা প্রশ্নের একটা মোস্ট সাজেস্টিভ যেগুলো ডিফারেন্ট এক্সামে বারবার রিপিট হয়েছে, তো সেগুলোকে আমরা ফার্স্ট পার্টটা আপলোড করেছি এবং তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নাও এবং তোমরা যথেষ্ট একটা পজিটিভ রেসপন্স দিয়েছো, যেটা আমার খুবই ভালো লেগেছে। তো তার জন্য আমরা এই সিরিজটাকে কিন্তু আরও কন্টিনিউ করব। আমি তোমাদের আবারও বলছি, তোমরা যদি এই সিরিজটা দেখো, তোমরা পিএসসির এক্সাম দাও বা তোমরা পুলিশের এক্সাম দিচ্ছ যেগুলো, বা রেলের যে এনটিপিসি বা গ্রুপ ডির এক্সাম তোমরা যারা দেবে, আমি এটুকু বলতে পারি তোমাদের কনফিডেন্স লেভেলটা কিন্তু অনেকটাই বাড়বে, তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। তো তোমরা জাস্ট একটা ভিডিওটাকে লাইক করে দিও এবং ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও। তো দেখো, আজ প্রথম প্রশ্ন শুরু করা যাক। কী বলছে দেখো, বলছে যে নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কাকে রাষ্ট্রপতি নিয়োগ করেন না। ওকে, ভালো করে প্রশ্নটাকে পড়বে, কাকে রাষ্ট্রপতি নিয়োগ করেন না। এবার দেখো, আমরা যদি দেখি তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কোনটা হবে, আমাদের অ্যান্সার হবে হচ্ছে অপশান বি, প্ল্যানিং কমিশন। এবার দেখো, তো আমরা যদি বলি যে অর্থ কমিশন, তো অর্থ কমিশন সম্বন্ধে দু একটা কথা যেগুলো আমাদের জানতে হবে। তো অর্থ কমিশন আমরা কত নম্বর আর্টিকেলে আমরা পাবো? অর্থ কমিশন আমরা পাবো হচ্ছে আর্টিকেল নাম্বার 280-তে, তোমরা সবাই জানো। নেক্সট যদি বলি আমরা এখানে কতজন মেম্বার থাকেন, আমরা বলবো 5জন মেম্বার। ঠিক আছে, তো 5জন মেম্বারের মধ্যে কি বলবো আমরা, তো 5জন মেম্বারের মধ্যে একজন হচ্ছে চেয়ারম্যান থাকেন আর 4জন হচ্ছে কি আমাদের আদার মেম্বার থাকেন। যদি বলে প্রথম এটা কবে এস্টাবলিশ হয়, আমরা বলবো 1951-এ, মাথায় থাকবে। নেক্সট যদি বলে যে প্রথম চেয়ারম্যান কে ছিলেন, আমরা বলবো যে কেসি নিয়োগী। একদম এগুলো রিলেটেড প্রশ্ন, এগুলো মাথায় রাখতেই হবে তোমাদেরকে। নেক্সট দেখো, যদি প্রশ্ন করে যে প্রেজেন্ট চেয়ারম্যান কে, যদি বলে প্রেজেন্ট কে রয়েছেন, তো প্রেজেন্ট আমরা কি বলবো, প্রেজেন্ট আমরা বলবো হচ্ছে এন কে সিং বলবো, তাই না? আমরা বলবো হচ্ছে এন কে সিং। এগুলো মাথায় রাখে। এবং এটা কত বছর ইন্টারভ্যালে হয়, এটা কিন্তু 5 বছরের অন্তরে কিন্তু এটা হয়, মানে নতুনভাবে কনস্টিটিউটেড এটা হয়। নেক্সট দেখো, নেক্সট আমরা যদি বলি যে সরকারি ভাষা কমিশন, তো এই সরকারি ভাষা কমিশন বা যেটাকে আমরা বলছি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস কমিশন, ওকে, তো এটা আমরা কত নম্বর আর্টিকেলে পাবো? এটাও এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এটা পাবো হচ্ছে আমরা আর্টিকেল নাম্বার 344, আর্টিকেল নম্বর 344-এর মধ্যে আমরা কিন্তু সরকারি ভাষা কমিশনের কথা পাবো। নেক্সট দেখো, মোস্ট ইম্পর্টেন্ট ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, তো এটাকে আমরা কোথায় পাবো? আর্টিকেল নাম্বার 315 থেকে আর্টিকেল 323-এর মধ্যে আমরা পাবো, তাই না? আর্টিকেল 315 থেকে আর্টিকেল 323-এর মধ্যে পাবো। এখানে তাহলে আমাদের টেনিওরটা কী বলবো, আমরা বলবো 6 years অর 65 হুইচ এভার ইজ আর্লিয়ার। এটা আমরা মাথায় থাকবে। ওকে, নেক্সট দেখো, পরিকল্পনা বা আমরা যে প্ল্যানিং কমিশনের কথাটা আমি একটু পরে আসছি, একটু আমি কয়েকটি ইনফরমেশান দেবো। তো দেখো, নেক্সট পরের প্রশ্ন কি বলছে, কার কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি হচ্ছে কি না দেওয়ানির অধিকার, ওকে, দেওয়ানির অধিকার লাভ করে। তো দেওয়ানির অধিকার লাভ করে কী হবে? তাই দেখো, তাহলে এটা কারেক্ট অ্যান্সার আমরা যদি বলি তাহলে আমরা বলবো হচ্ছে দ্বিতীয় শাহ আলম, তাই না? দ্বিতীয় শাহ আলম। এবার দেখো, আমরা যদি অপশান ধরে যাই যেগুলো আমাদের জানতে হবে, ঔরঙ্গজেব সম্বন্ধে, তো ঔরঙ্গজেব সম্বন্ধে আমাদের আমরা জানি যে তিনি যে 9th শিখ গুরু, ওকে, 9th শিখ গুরু যিনি আছেন তিনি হচ্ছেন কি তেগ বাহাদুর, তাই না? তেগ বাহাদুরকে তিনি কিন্তু মানে হত্যা করেছিলেন এবং তার উপাধি তিনি কতগুলো নিয়েছিলেন, আর তাকে আমরা কী বলবো, আলমগীর বলবো। এগুলো আমরা সবাই জানি, আলমগীর আমরা জানি। আমরা কী বলবো, জিন্দা পীর বলবো, তাই না? জিন্দা পীর বলবো, ওকে। এবং আমরা মানে এর যে অর্থগুলো আমাদের জেনে নিতে হবে, যে আলমগীর মানে কি, যে ওয়ার্ল্ড কনকারার মানে কি বিশ্ব বিজেতা। জিন্দা পীর মানে কি লিভিং সেন্ট, ঠিক আছে? তো এইগুলো আমাদের একটুখানি মাথায় রাখতে হবে। আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট যদি আমরা বলি যে মানে বাহাদুর শাহ দ্য ফার্স্ট বা প্রথম বাহাদুর শাহ সম্বন্ধে, তো তিনি কী ছিলেন? তো তিনি হচ্ছেন তোমার মানে আমাদের মানে আমরা যদি বলি তাহলে তাকে কি বলা হয়, যে সাহা বেখাবার। এই ধরনের একটা প্রশ্ন কিন্তু আসে যে সাহা বেখাবার এটা কাকে বলা হতো, এটা আমরা বলবো হচ্ছে প্রথম বাহাদুর শাহকে। এটা মাথায় থাকবে। নেক্সট প্রশ্ন আমরা যদি, তাহলে এখানে কারেক্ট অ্যান্সার আমি যেটা বললাম যে দ্বিতীয় শাহ আলম। তো দ্বিতীয় শাহ আলমের সম্বন্ধে কয়েকটা কথা মাথায় রাখবে, যে তার সময় কি হয়েছিল, যে ব্যাটেল অফ বক্সার, মানে ব্যাটেল অফ বক্সারে তিনি কিন্তু ছিলেন, তাই না? ব্যাটেল অফ বক্সার বলবো আমরা। যদি আমরা বলি ট্রিটি অফ এলাহাবাদ, তো সেটাও কিন্তু আমাদের এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে, ট্রিটি অফ এলাহাবাদ। এগুলো মাথায় থাকবে আমাদের। নেক্সট দেখো,
নেক্সট হচ্ছে কি যে সুলোপানি কোন যুগের প্রসিদ্ধ শিল্পী ছিলেন? তো সুলোপানি ছিলেন হচ্ছে আমাদের সেন যুগে। এবার আমাদের আমরা কুষাণ গুপ্ত যুগ জানি। এবার যদি আমরা বলি পাল আর সেন যুগ সম্বন্ধে কিছু ইম্পর্টেন্ট কথা আমরা যদি বলি, তো তাহলে দেখো যে সেন যুগের কথা যখন বললাম, তো সেন যুগের ফাউন্ডার কে? সেন যুগের ফাউন্ডার হচ্ছে সামন্ত সেন। ওকে, সেন যুগের ফাউন্ডার হচ্ছে সামন্ত সেন। এবং সেন যুগের কথা আমি যখন বললাম, তাহলে রিয়েল ফাউন্ডার যদি আমি বলি কি বলবো? সামন্ত সেন বলবো নাকি বলবো বিজয় সেন? অবভিয়াসলি আমরা বলবো হচ্ছে বিজয় সেন। মাথায় থাকবে। তাহলে ফাউন্ডার হচ্ছে আমার কি? সামন্ত সেন। এবং রিয়েল ফাউন্ডার আমরা তাহলে কাকে বলবো? আমরা বলবো হচ্ছে বিজয় সেনকে। ওকে, এখানে আমাদের যে কতগুলো মাথায় রাখতে, যেমন আমাদের প্রশ্ন বারবার আসে যে দান সাগর, ওকে, দান সাগর এবং অদ্ভুত সাগর, এই দুটোকে আমাদের কে লিখছেন, তাই না? আমরা বলবো হচ্ছে বল্লাল সেন। কী লিখবো? আমরা বলবো হচ্ছে বল্লাল সেন। ওকে, তিনি লিখছেন হচ্ছে দান সাগর আর হচ্ছে তোমার অদ্ভুত সাগর, তাই না? এগুলো মাথায় রাখবে। এবার আমরা যদি পাল যুগের কথা বলি, তাহলে পাল যুগের যে ফাউন্ডার কে ছিলেন আমরা সবাই জানি গোপাল। তো গোপাল তিনি কি তৈরি করেছেন? তিনি ওদন্তপুরী, ঠিক আছে, ওদন্তপুরী তিনি কিন্তু তৈরি করেছেন, এটা আমাদের মাথায় রাখতে হবে। নেক্সট যদি আমরা ধর্মপালের কথা বলি, তো ধর্মপাল কি তৈরি করেছেন? মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু আমাদের মাথায় রাখতে হবে যে সোমপুর মহাবিহার, প্রশ্নটা আসে সোমপুর মহাবিহার, এবং তিনি এস্টাবলিশ করেছেন হচ্ছে কি যে বিক্রমশিলা ইউনিভার্সিটি। ওকে, বিক্রমশিলা ইউনিভার্সিটি কে তৈরি করেছেন প্রশ্ন দেয় বারবার, তো তোমরা বলবে কিন্তু ধর্মপাল। যদি বলে অদন্তপুর মোনাস্ট্রি বা অদন্তপুরী তৈরি করেছেন হচ্ছে গোপাল, কিন্তু সোমপুরা তৈরি করেছেন হচ্ছে ধর্মপাল। ওকে, নেক্সট চলো। নেক্সট হচ্ছে কি যে ব্যাঙ্ক রেট। এখানে তোমরা কনফিউজ হও বারবার, আমি এই কনসেপ্টটা কিন্তু একদম পুরো ক্লিয়ার করে দিচ্ছি। দেখো এখানে কি বলছে যে ব্যাঙ্ক রেট, আর একটা তোমাদের প্রবলেম হবে হচ্ছে রেপো রেট। ওকে, আর একটা প্রবলেম হচ্ছে কি না রেপো রেট। তো ব্যাঙ্ক রেটটা হচ্ছে কি? ব্যাঙ্ক রেটটা হচ্ছে আরবিআই যে তোমার শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্ক যেগুলো রয়েছে তাকে কী করছে? লোন দিচ্ছে। তাহলে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার আমরা তাহলে কোনটা নেবো? যে তাহলে অপশান বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, তাই না? এবার দেখো আমাদের ডিফারেন্সটা আমরা একটু দেখে নিই। দেখো আমরা করছি কি ব্যাঙ্ক রেট, আর একদিকে আমরা বলছি হচ্ছে রেপো রেট। ওকে, তো দেখো ব্যাঙ্ক রেট হচ্ছে কি আরবিআই লোন দিচ্ছে শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্ককে, রেপো রেটের ক্ষেত্রে কী হচ্ছে? আরবিআই লোন দিচ্ছে শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্ককে। এটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই। আমাদের ডিফারেন্সটা তাহলে কোন জায়গাটাতে? ডিফারেন্সটা হচ্ছে কি এইটা হচ্ছে কি ব্যাঙ্ক রেটটা যেটা হচ্ছে লং টার্ম লোন, তোমরা খাতায় কিন্তু এগুলো লিখে নাও, আমি বারবার বলছি লিখে নাও এগুলো। তো এটা হচ্ছে কি লং টার্ম লোন, এটা হচ্ছে কিন্তু শর্ট টার্ম লোন। ওকে, নেক্সট আমি যদি বলি এটা হচ্ছে কি তোমার কোনো কিছু অ্যাপ্রুভড সিকিউরিটিস ছাড়াই। ওকে, ব্যাঙ্ক রেটটা হচ্ছে কি মনে করো কোনো কিছু অ্যাপ্রুভ সিকিউরিটি ছাড়াই তোমাকে লোন দেয়, যেমন তুমি ট্রেজারি বিল দিলে বা স্টেট ডেভেলপমেন্ট বিল দিলে, মানে কোনো রকম সেক্ষেত্রে তোমার অ্যাপ্রুভ কোনো কিছু মানে দেওয়ার দরকার নেই, সেটা তুমি এমনিই পাবে। এবং রেপো রেটে হচ্ছে কিন্তু তোমাকে অ্যাপ্রুভটা দিতে হবে, তবে সেখান থেকে কিন্তু তুমি এটাখানে লোনটাকে তুমি পাবে। এগুলো একটু নিয়ে তোমরা বেসিক জিনিসগুলো ডিফারেন্সগুলোকে একটু মাথায় রাখো যখন এগুলো পড়বে তোমরা। প্রেজেন্ট ব্যাঙ্ক রেট, প্রেজেন্ট রেপো রেট, এগুলো একটু দেখে নিলে। ওকে, নেক্সট চলো। নেক্সট বলছে কি যে পরিকল্পনা কমিশন। ওকে, পরিকল্পনা কমিশন কি? তো পরিকল্পনা কমিশন একটা কি রাজনৈতিক প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, অরাজনৈতিক প্রতিষ্ঠান, নাকি আধা রাজনৈতিক প্রতিষ্ঠান? তো এটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে যে এটার কারেক্ট অ্যান্সার কোনটা হবে। ওকে, নেক্সট চলো। নেক্সট দেখো এখানে বলছে কি যে সংবিধানে কোন সংশোধনীর দ্বারা ভোটদানের বয়সটাকে 21 থেকে কমিয়ে 18 বছর করে দেওয়া হয়েছে। তো দেখো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু একটা যে অ্যামেন্ডমেন্ট থেকে প্রশ্ন কিন্তু আসে প্রত্যেকবার, তো এটা একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এখানে কারেক্ট অ্যান্সার তোমরা সবাই জানো, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, যখন আমরা অ্যামেন্ডমেন্টের কথা তুললাম তখন দু একটা কথা আমি বলে দিই যে যদি আমাদের বলি দিল্লি, ওকে, দিল্লিটাকে একটা ইউটি আমি মর্যাদা দিচ্ছি, সেটা হচ্ছে কিন্তু 69th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। ওকে, 69th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে দিল্লিকে একটা ইউনিয়ন টেরিটরির মর্যাদা আমরা দিচ্ছি। ওকে, নেক্সট আমরা যদি পয়েন্ট মাথায় রাখি যেটা বারবার এক্সামে দেয়, যে পঞ্চায়েত এবং হচ্ছে মিউনিসিপ্যালিটিস, তো এইগুলো কততম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আসছে ভালোভাবে মাথায় রাখবে। 73rd অ্যামেন্ডমেন্ট 1992, এবং 74th অ্যামেন্ডমেন্ট সেটাও 1992। তো প্রথমে আসছে হচ্ছে কি আমাদের পঞ্চায়েত, তারপরে আসছে হচ্ছে কি আমাদের মিউনিসিপ্যালিটিস। ওকে,
প্রথমে আসছে হচ্ছে আমাদের পঞ্চায়েত, তারপরে আসছে হচ্ছে মিউনিসিপ্যালিটিস। এটার ক্ষেত্রে আমরা যদি বলি পার্ট 9, এটার ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে পার্ট 9A। ওকে, এটা তো একটুখানি মাথায় রাখবে যে মানে একদম যে ইয়ারটা, ওকে, এক্স্যাক্ট যে ইয়ারটা, এগুলো কিন্তু আমাদের ভালো করে মাথায় রাখতে হবে। নেক্সট দেখো, বলছে কি যে ভারতের ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল, ওকে, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালটা আমাদের কবে তৈরি হচ্ছে? তো ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল যে অ্যাক্ট রয়েছে, তো সেটার মাধ্যমে 2010 সালে কিন্তু ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালটা তৈরি হচ্ছে। আচ্ছা দেখো নেক্সট কি বলছে, ভারতের কয়লা, মানে ভারতের যে কয়লাটা পাওয়া যায়, তো সেটা কি, সেটা মেনলি কী ধরনের কয়লা? তো দেখো, সবার আগে মাথায় রাখতে হবে কি যে মেন যে কয়লাটা পাওয়া যায়, তো মানে 4 রকমের পাওয়া যায়, তো তার মধ্যে উৎকৃষ্ট সবচেয়ে বেস্ট কোয়ালিটির কয়লাটা হচ্ছে অ্যান্থ্রাসাইট। কিন্তু ভারতে সেই অ্যান্থ্রাসাইট কয়লা পাওয়া যায় না। তা ভারতের সবচেয়ে প্রধানত মানে কি মেনলি কোনটা পাওয়া যায়? তো মেনলি আমরা বলবো হচ্ছে অপশান বি, বিটুমিনাস কয়লা আমরা পাবো। ওকে, নেক্সট পয়েন্ট হচ্ছে একটা প্রশ্ন দেয় যে যে এই যে লিগনাইট, ওকে, তো লিগনাইট কয়লা মানে এশিয়ার মধ্যে বৃহত্তম, তো সেটা ভারতের কোথায় রয়েছে? এটা অ্যান্সার হচ্ছে কিন্তু তামিলনাড়ুর নেভেলি। ওকে, এগুলো কিন্তু তোমরা লিখে নাও, তামিলনাড়ুর নেভেলি, NAVALI। ওকে, তামিলনাড়ুর নেভেলিতে কিন্তু এশিয়ার বৃহত্তম যে লিগনাইট খনিটা, সেটা কিন্তু আমরা পাচ্ছি হচ্ছে কিন্তু তামিলনাড়ুর নেভেলিতে। যেমন আমি বললাম যে মানে হায়েস্ট কোয়ান্টিটি যে কার্বন কন্টেন্টটা থাকে, তো সেটা কিসে আমরা বলবো, সেটা হচ্ছে অ্যান্থ্রাসাইটে। কিন্তু ভারতে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে অপশান বি মোস্টলি, সেটা হচ্ছে বিটুমিনাস ধরনের কয়লা। নেক্সট থেকে বলছি কি ভারতের সংবিধান গৃহীত হয়েছিল, তো মানে ভারতের সংবিধানটাকে কে গ্রহণ করেছিল? তো অবভিয়াসলি এটা খুবই সিম্পল প্রশ্ন, যে আমরা বলবো হচ্ছে ভারতীয় সাংবিধানিক সভা, তাই না, ভারতীয় সাংবিধানিক সভা। তো দেখো এখানে আমরা যদি বলি, তো এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কথা আমরা যদি বলি বা ড্রাফটিং কমিটির কথা বলি, তো সেখানে এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা একটা ড্রাফটিং কমিটি তৈরি করেছিল। প্রশ্নটা দেবে, দুটো প্রশ্ন দেবে। একটা হচ্ছে এটা কবে তৈরি হয়েছিল, 29 আগস্ট 1947, এবং এর চেয়ারম্যান কে ছিলেন, তখন চেয়ারম্যান কে ছিলেন? চেয়ারম্যান আমরা বলবো হচ্ছে BR আম্বেদকরজি, তাই না, BR আম্বেদকরজি, এটা আমাদের মাথায় থাকবে। নেক্সট একটা প্রশ্ন একটু আনকমন, তো আমি বলে দিচ্ছি ইন্ডিয়ান লিগ। ওকে, ইন্ডিয়ান লিগটাকে কে তৈরি করেছিলেন? এটা মাথায় রাখবে, এটা করেছেন হচ্ছে শিশির কুমার ঘোষ, শিশির কুমার ঘোষ। ওকে, শিশির কুমার ঘোষ, এটা মাথায় রাখলে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে কি যে স্যার সিভি রমন, ওকে, স্যার সিভি রমন নোবেল পুরস্কার পেয়েছিলেন তো বিকিরণের কোন ঘটনার জন্য? তো এটাতে আমরা জানি সবাই হচ্ছে কিন্তু স্ক্যাটারিং, ওকে, স্ক্যাটারিং বা বিক্ষেপণের জন্য কিন্তু হচ্ছে তিনি নোবেল প্রাইজটা পেয়েছিলেন। তো আমি তোমাদের আগের ক্লাসে তোমাদের আলোচনা করেছিলাম যে বিক্ষেপণ, বিচ্ছুরণ বা এই ধরনের যে ডিফারেন্সগুলো, তো একদম আমি বেসিক কনসেপ্ট থেকে বলেছিলাম যে প্রিজমের মধ্যে কি হচ্ছে, আকাশের রঙটাকে নীল কেন দেখায়, এই সমস্তগুলো আমি একটুখানি ডিসকাস করেছিলাম, তোমরা দেখে নিও। নেক্সট দেখো, বলছে কি যে সিকিম, ওকে, তো সিকিমটা হচ্ছে কি না ভারতের ফুল ফ্লেজ স্টেট হিসেবে আমরা মানে কবে পাচ্ছি এটা? তো এটা হচ্ছে মেনলি কিন্তু 36th অ্যামেন্ডমেন্টে। তো ওকে, তো 36তম অ্যামেন্ডমেন্ট 1975-এ আমরা কিন্তু হচ্ছে কিন্তু সিকিমটাকে একটা ফুল ফ্লেজ স্টেট হিসেবে আমরা পাচ্ছি। ওকে, তাছাড়াও যে এক্সট্রা ইনফরমেশন মাথায় রাখবে সেটা হচ্ছে কি যে মানে একটা মাথায় রাখবে, যখন 36 অ্যামেন্ডমেন্টের কথা আমি বললাম, তো 31st অ্যামেন্ডমেন্টে কী হয়েছিল? 31st অ্যামেন্ডমেন্টের মাধ্যমে হয়েছে কিন্তু যে সিট, লোকসভার যে সিটগুলো, ওকে, প্রথমে কত ছিল 525, তারপর সেখান থেকে আমরা কি করলাম 545 করে দেওয়া হচ্ছে। তো সেটা কিন্তু 31st অ্যামেন্ডমেন্ট 1972, এটা কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে আমাদের এইটার মাধ্যমে লোকসভার সিটটা 525 থেকে 545 করে দেওয়া হচ্ছে। নেক্সট দেখো, বলছে কি শব্দের বেগ সবচেয়ে বেশি কিসে হয়? তো শব্দের বেগ অবভিয়াসলি আমরা জানি সেই শব্দের বেগটা সবচেয়ে বেশি হয় হচ্ছে তোমার কঠিনে, তারপরে হচ্ছে তরলে, তারপরে হচ্ছে তোমার গ্যাসে, এইভাবে কিন্তু হয়। এবার দেখো এইটা কেন হচ্ছে, আমরা সবসময় তো আর মুখস্থ করবো না, আমাদের একটু বেসিক কনসেপ্টে বুঝতে হবে। তো এই যে শব্দের বেগটা, ওকে, শব্দের বেগটা হচ্ছে কিন্তু মাধ্যমের ঘনত্বের উপর নির্ভর করে। কিসের উপর নির্ভর করে? মাধ্যমের ঘনত্বের উপর।
এবার ভাবো যে আমি যদি কোনো একটা কঠিনে যাই, তো কঠিনের ঘনত্বটা কী হবে, বেশি হবে। তার থেকে কম কোনটা হবে, তরলে। তার থেকে কম কোনটা হবে, গ্যাসে। তাহলে সিম্পল ব্যাপার, তাহলে শব্দের বেগ কিসে বেশি হবে, কঠিনেতে বেশি হবে, তাই না? আর একটা প্রশ্ন আছে পরীক্ষায় যে শব্দ মেনলি হচ্ছে কিন্তু অনুদৈর্ঘ্য তরঙ্গ। এটা দেবে তোমাকে অনুদৈর্ঘ্য তরঙ্গ, তির্যক তরঙ্গ, ওকে। তো এইভাবে কিন্তু দেবে, তোমাদের অ্যান্সার করবে কিন্তু হচ্ছে কি শব্দ এক প্রকারের অনুদৈর্ঘ্য, বা যেটাকে আমরা বলি লঙ্গিচুডিনাল হচ্ছে কিন্তু মাথায় রাখবে ইংলিশটা, ওকে। নেক্সট দেখো, নেক্সট বলছে কি যে রানা প্রতাপের রাজপুত রাজবংশ ছিল, মানে কি রানা প্রতাপ কোন রাজবংশ থেকে তিনি বিলং করতেন। তো তিনি হচ্ছেন কিন্তু সিসোদিয়া ডাইনাস্টি থেকে তিনি কিন্তু বিলং করতেন। এবং একটা মাথায় রাখতে হবে, যখন আমি রানা প্রতাপের কথা বললাম, সবারই মাথায় থাকবে যে 1576 হচ্ছে আমাদের ব্যাটল অফ হালদিঘাটির যুদ্ধ যেটা হয়েছিল, সেটা আমরা পাচ্ছি। সেটা কিন্তু তোমার হচ্ছে আকবর এবং হচ্ছে রানা প্রতাপের মধ্যে। প্রশ্নটা বারবার আসে, 1576 ইয়ারটা হলদিঘাটের যুদ্ধ কার কার মধ্যে হচ্ছে, ওকে। নেক্সট চলো, নেক্সট আমাদের কি বলছে যে মানব উন্নয়ন সূচক, ওকে, বা মানবিক উন্নয়ন সূচক, এটা প্রথম কত সালে এটাকে ব্যবহার করা হচ্ছে। তো এটাকে আমরা জানি যে এটা হচ্ছে তোমার 1990-তে এটা কিন্তু ইউজ করা হচ্ছে, ওকে। এটা হচ্ছে কিন্তু মানবিক উন্নয়ন সূচক, বা হচ্ছে কিন্তু মানব উন্নয়ন সূচক। তো এটাকে প্রথম ইউজ করছেন কি, আমাদের পাকিস্তানের ইকোনমিস্ট মেহবুব উল হক। এটা আমাদের মাথায় রাখতে হবে, মেহবুব উল হক। এবার আমাকে মাথায় রাখতে হবে কি যে এটাকে তৈরি করছেন, ওকে। তো তৈরি তো তিনি করলেন, এবার এখন তার যে রিপোর্টটাকে কে পাবলিশ করে, তার রিপোর্ট পাবলিশ করে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, বা ইউএনডিপি কিন্তু আমরা মাথায় রাখবো, এই রিপোর্টটাকে পাবলিশ করে। যদি আমরা বলি 2019-এর যে রিপোর্ট পাবলিশ হয়েছে, তাতে ইন্ডিয়ার র্যাঙ্ক কত, আমরা বলবো হচ্ছে 129। এই ইনফরমেশনগুলো কিন্তু এক্সট্রা, এগুলো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। নেক্সট দেখো, বলছে নিচের কোনটি ভারতে ইংরাজি শিক্ষার ম্যাগনা কাটা নামে পরিচিত। তো ইংরেজি শিক্ষার ম্যাগনা কাটা যখন বলেছে, আমরা একদম অ্যান্সার করব হচ্ছে যে এডুকেশনাল ডেসপ্যাচ, বা আমরা যেটাকে উডের ডেসপ্যাচ আমরা যেটাকে বলি। এবার যখন 1882-এর যখন আমাদের এডুকেশন কমিশন, মানে আমরা কোনটার কথা বলছি, আমরা কিন্তু অবভিয়াসলি বলছি হচ্ছে হান্টার কমিশনের কথা। তো এই হান্টার কমিশনটাকে অ্যাপয়েন্ট কে করেছিল, বা কার সময় হয়েছিল, এটা কিন্তু হয়েছিল তোমাদের লর্ড রিফনের সময়। ভালো করে তোমরা কিন্তু মাথায় রাখবে। নেক্সট দেখো, নেক্সট প্রশ্ন আমাদের বলছে কি যে বায়ু মাধ্যমের শব্দ তরঙ্গ কেমন, ওকে। তো বায়ু মাধ্যমের শব্দ তরঙ্গ আমরা যদি বলি, তো বায়ু মাধ্যমের শব্দ তরঙ্গ হচ্ছে, আমি যেটা বললাম, যে অনুদৈর্ঘ্য তরঙ্গ, ওকে, মাথায় থাকবে। নেক্সট প্রশ্ন চলো, বলছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গটি কোন পর্বতশ্রেণীর অন্তর্ভুক্ত। ওকে, তো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশ্রেণীর কথা আমরা যদি বলি, তাহলে আমরা কি বলবো, আমরা বলবো যে সান্দাকফু, ওকে। সান্দাকফু আমরা বলবো। তো সান্দাকফুটা আমাদের কোথায় অবস্থিত, আমরা বলবো হচ্ছে কিন্তু সিঙ্গালীলা রেঞ্জ, ওকে। সিঙ্গালীলা রেঞ্জের মধ্যে কিন্তু আমাদের এইটা অবস্থিত। নেক্সট দেখো, আমরা যদি বলি জয়ন্তিয়া পাহাড়, জয়ন্তিয়া পাহাড়, তাহলে এটা তাহলে কোথায় আমরা জানি, আমরা জানি মেঘালয়ে রয়েছে আমার, যে গারো পাহাড়, খাসি পাহাড়, এবং হচ্ছে তোমার জয়ন্তিয়া পাহাড়। তাহলে গারো, খাসি, জয়ন্তিয়া, এটা কিন্তু তোমাদের রয়েছে হচ্ছে তোমার এতে তোমার মানে মেঘালয়ের মধ্যে আমরা কিন্তু এটাকে পাচ্ছি, তাই না? নেক্সট দেখো, নেক্সট বলছি কি যে নিচের কোন রশ্মিটি সবচেয়ে বিপজ্জনক, তাই না? তো দেখো, এখানে আমরা যদি বলি একটু ডিটেলে, যে আলফা, বিটা এবং হচ্ছে গামা রশ্মির কথা, তো আমাদের মাথায় রাখতে হবে যে ভেদন ক্ষমতাটা সব জায়গায় আমরা দেখি। তো গামা রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি, বিটা রশ্মির তার থেকে কম, এবং আলফা রশ্মির হচ্ছে তার থেকেও কম। তার মানে কি, গামা রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি। এবার যখন গামা রশ্মির ভেদন ক্ষমতা বেশি হবে, তার মানে কি, সেটা শরীরের যে লিভিং সেলগুলো, সেগুলোকেও কিন্তু হ্যাম্পার করতে পারে, সেগুলোকেও কিন্তু মানে তার মৃত্যু ঘটাতে পারে। তার জন্য হচ্ছে আমরা কি বলবো, যে গামা রশ্মিটা হচ্ছে কিন্তু সবচেয়ে বেশি বিপজ্জনক, ওকে। এটা আমাদের মাথায় থাকতে হবে। নেক্সট থেকে বলছে 1907 সালে স্যার কার্জন উইলিকে কে হত্যা করেছিলেন। তো স্যার কার্জন উইলিকে হত্যা করেছেন আমরা জানি কিন্তু হচ্ছে মদনলাল ধিংরা, বা এম.এল. ধিংরা, ওকে। নেক্সট দেখো, বলছে বাণিজ্যের উদ্দেশ্যে কারা প্রথম ভারতে এসেছিল। তো বাণিজ্যের কথা আমরা যদি বলি, তাহলে প্রথমে আমরা জানি একদম সিকোয়েন্স অনুযায়ী আমরা যদি দেখি, তো আমরা বলবো হচ্ছে কিন্তু পর্তুগিজরা সবার প্রথমেই এসেছিল, তাই না? পর্তুগিজরা সবার প্রথমে এসেছিল। এবার এখান থেকে আমাদের দু একটা জিনিস মাথায় রাখতে হবে, যে পর্তুগিজরা যখন এলো,
তাই না? পর্তুগিজ আসার পর ডাচ এলো, ইংলিশ এলো, সেগুলো আমরা পরে ডিসকাস করব। কিন্তু তার প্রথম পর্তুগিজ গভর্নর কে ছিলেন? এটা প্রশ্ন আসে যে ফ্রান্সিসকো দ্য আলমেডিয়া। ওকে, ফ্রান্সিসকো দ্য আলমেডিয়া ছিলেন। তারপর আমাদের কে এলেন? আমাদের তারপর আসছেন হচ্ছে অ্যালবুকার্ক ছিলেন। যদি বলে ব্লু ওয়াটার পলিসি কে ফলো করতেন, আমরা বলবো হচ্ছে ফ্রান্সিসকো দ্য আলমেডিয়া। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা হবে? আমরা অবভিয়াসলি আমরা বলবো হচ্ছে পর্তুগিজ, তাই না? নেক্সট চলো। নেক্সট বলছে কি যে মৌলিক অধিকারের প্রস্তাব কংগ্রেসের যে অধিবেশনে নেওয়া হয়েছিল। তো এই মৌলিক অধিকারের কথা আমরা যখন বলছি আমরা সবাই জানি, তো এখানে কারেক্ট অ্যান্সার আমরা অবশ্যই বলবো হচ্ছে কিন্তু করাচি সেশন। ওকে, করাচি সেশনের কথা বলবো। তো যখন করাচি সেশনে বললাম, তাহলে করাচি সেশনে কে ছিলেন, তাই না? তো করাচি সেশনে আমরা বলবো হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন। ওকে, বল্লভভাই প্যাটেল ছিল। তাহলে আমরা লাহোর সেশনের কথা বলছি, তো লাহোর সেশনে কী হয়েছিল, যে পূর্ণ স্বরাজ রেজলিউশন কিন্তু পাস হয়েছিল। ওকে, লাহোর অধিবেশনে কিন্তু মানে পূর্ণ স্বরাজ আমাদের রেজলিউশনটাকে পাস করা হয়েছিল, এবং সেখানে আমাদের কে ছিলেন, আমাদের ছিল হচ্ছে জওহরলাল নেহরুজি, তাই না? নেক্সট চলো। নেক্সট বলছে কি যে নিচের কোনটি মানুষের বংশগত রোগ নয়? তাহলে আমরা জানি যে দেখো হিমোফিলিয়া বা বর্ণান্ধতা, মানে হিমোফিলিয়াতে কী হয়, তো হিমোফিলিয়াতে আমরা জানি যে মানে ব্লাডটা সহজে ক্লটটা হয় না। ওকে, মানে মনে করো তোমার কোনো জায়গায় কেটে গেলে তখন রক্তটা জমাট বাঁধতে কিন্তু সময় লাগে। ওকে, আমরা জানি বর্ণান্ধতা, এটা নিয়ে কিছু বলার দরকার নেই। অ্যালজাইমার্স ডিজিজ, এটা তোমার হচ্ছে কিন্তু একটা মানে মেমোরি লস বা এই টাইপের একটা হয়, এবং ডাউন সিনড্রোম হচ্ছে কি না একটা ক্রোমোসোমের ব্যাপার। তো এখানে দিলে কারেক্ট অ্যান্সার আমরা যদি বলি ABC, এই ABD তিনটেই কিন্তু হচ্ছে তোমার মানে বংশগত রোগ, কিন্তু অ্যালজাইমার্স ডিজিজ যেটা অপশান সি, এটা কিন্তু কোনো রকম বংশগত রোগ নয়। নেক্সট দেখো। আচ্ছা, নেক্সট যদি বলি আমরা 23 নম্বর দেখো, বলছে কি যে সেবি, ওকে, 1992-তে যে সেবিটা আসছে, তো সেবিটাকে বিধিবদ্ধ করণের জন্য স্বীকৃতিটা আমরা তাহলে কোন কমিশনের প্রস্তাব অনুযায়ী দিচ্ছি? এবার দেখো আমরা যদি বলি, তো এখানে আমাদের কতগুলো জিনিস একটু ভালো করে মাথায় রাখতে হবে, যে চক্রবর্তী কমিশনের রিপোর্ট, চেল্লাইয়া কমিশনের রিপোর্ট, বা এই আচ্ছা দেখো, তাহলে আমরা যদি বলছি 1992-তে সেবিটা যখন আসে, তো সেবির মধ্যে তাহলে কারেক্ট অ্যান্সার আমরা বলবো কিন্তু নরসিংহম কমিটি, কারণ নরসিংহম কমিটিটা ছিল হচ্ছে কিন্তু ব্যাঙ্কিং রিফর্মস। ওকে, ব্যাঙ্কিং রিফর্মস, তো এটাকে আমরা যদি জানি তাহলেই আমরা কিন্তু পারবো। এবং টেন্ডুলকার কমিটিটা হচ্ছে কিন্তু যে এস্টিমেশন অফ প্রপার্টি, তো তার জন্য এই কমিটিটাকে কিন্তু তৈরি করা হয়েছিল। নেক্সট দেখো, আমি যদি বলি চেল্লাইয়ের ট্যাক্স রিফর্ম, তাহলে এটাও কিন্তু একটা কিন্তু মেনলি ছিল হচ্ছে ট্যাক্স রিফর্ম কমিটি। ওকে, এবং আমরা যদি বলি চক্রবর্তী কমিটি, তো সেটা হচ্ছে কিন্তু মনিটারি যে রেগুলেশন যে সিস্টেমটা ছিল সেটাকে ইমপ্রুভ করার জন্য কিন্তু আমাদের চক্রবর্তী কমিশনটা বা চক্রবর্তী কমিটিটা সেটা কিন্তু ফর্ম করা হয়েছিল। নেক্সট থেকে বলছে ভারতীয় সংবিধানের কোন ধারায় রাজ্যপালের হাতে রাজ্য প্রশাসনিক ক্ষমতা অর্পিত আছে? তো এটা সিম্পল প্রশ্ন, এটা আমরা সবাই জানি যে যেটা 154(1) ধারাতে আমরা কিন্তু এই ক্ষমতাটা যে রাজ্যপালের হাতে রয়েছে সেটা আমরা জানতে পারছি। নেক্সট দেখো, নেক্সট আমাদের বলছে কি যে আকালি আন্দোলন কবে শুরু হয়? এটাও তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। আগে একটা প্রশ্ন তোমাদের জন্য রেখেছি, এইটাকেও তোমরা আমাকে জানিও যে আকালি মুভমেন্টটা কবে শুরু হয়েছিল এবং সেটা কোথায় হয়েছিল। ওকে, সেটা মহারাষ্ট্র, পাঞ্জাব, কোথায় হয়েছিল, তো তোমরা আমাকে সেটা কমেন্ট বক্সে জানাবে। তো এটাই রইল তোমাদের। আর তোমাদের কাছে একটাই আমি বলবো যে তোমরা ভিডিওটাকে যেমন দেখছো সেগুলোকে খাতায় কিন্তু পরপর সিকোয়েন্স অনুযায়ী প্রশ্নগুলোকে কিন্তু তোমরা লিখতে থাকো, এবং আমি যে এক্সপ্লেনেশনগুলো বললাম, এক্সট্রা ইনফরমেশনগুলো, সেগুলোকে কিন্তু তোমরা অবশ্যই সেগুলোকে লিখে রাখবে। ওকে, তো আই হোপ কি তোমাদের ভিডিওগুলো অনেকটাই হেল্পফুল হচ্ছে। তোমরা জানিও, তোমরা ফিডব্যাকটাকে অবশ্যই দিও, এবং তোমাদের যদি কোনো টপিক মনে হয় যে এইটা তোমাদের উইক বা তোমাদের করিয়ে দিলে ভালো হয়, সেটাকে অবশ্যই জানিও, আমি তার উপর অবশ্যই ভিডিও প্রোভাইড করার চেষ্টা করব। সো থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।